আসল অপরাধীকে ধরতে মোক্ষম চাল দিল জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে কাকলি দেবীর সাথে জ্যাজ সান্যাল, আর বলে, কাকলি দেবী এই শাড়িটা আপনি পরবেন না, এই শাড়িটা আমি পরবো। কাকলি দেবী বলে, কি বলছেন কি আপনি? আপনি কেন পরবেন এই শাড়িটা? এই শাড়িটা তো আমাকে দেওয়া হয়েছিল পরবার জন্য। জগদ্ধাত্রী বলে, আমি খুব শিওর যে এই শাড়িটা আপনাকে দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা কারণের জন্য, কারণ এমনি এমনি আপনাকে শাড়িটা দেওয়া হয়নি। তখনই কাকলি দেবী বলে, কি বলতে চাইছেন? আপনার কথা আমার ঠিক মাথায় ঢুকছে না। জগদ্ধাত্রী বলে, আপনি তো লাল পাড় সাদা শাড়ি একটা পরতেই পারতেন, এরকমটাই তো পুজোতে পরে, সবাই হয়তো এরকম শাড়ি পরে আসবে, কিন্তু সবার মধ্যখানে থেকে আপনাকে তো ঠিক চেনা যাবে না, তাই না? খুনি যে রয়েছে সে তো আপনাকে মারতে চায়, আর যদি সে দেখে তার দেওয়া শাড়িটাই আপনি পরেছেন, তার চিহ্নিত করতে সময় লাগবে না বেশি। ভিড়ের মধ্যেও আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে ঠিকই আগে চিনতে পেরে যাবে। এবার বুঝতে পারলেন তো কেন বারণ করছি এই শাড়িটা পরতে? কাকলি দেবী বলে, হ্যাঁ, এবার তো খুব ভালো মতনই বুঝতে পারলাম জ্যাজ সান্যাল। জ্যাজ তখন বলে, বুঝতে তো পারবেনি, কারণ আপনাকে বুঝিয়ে বললাম যে খুনি যে রয়েছে সে চাইছে আপনি এই শাড়িটা পরে সবার সামনে যাবেন, আর আপনাকে খুব সহজেই সে চিহ্নিত করতে পারবে। আমি চাই আপনাকে বাঁচাতে, আর সেই জন্যই বারণ করেছি এই শাড়িটা আপনাকে পরতে হবে না। আমি একটা শাড়ি এনেছি, আপনি এই শাড়িটা পরবেন। আপনি চিন্তা করবেন না, এই শাড়িটা একদম ধোয়া কাচা পরিষ্কার। তখন কাকলি দেবী বলে, না না, তেমন কোনো ব্যাপার না, কিন্তু আপনি একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছেন না। জগদ্ধাত্রী বলে, আমরা অফিসার মানুষরা তো বেশি রিস্ক নিয়ে কি করব বলুন? এটা যে আমাদের ডিউটি। আমরা নিজের প্রাণের তোয়াক্কা না করে অপরজনের প্রাণ বাঁচাতে সাহায্য করি, কিন্তু আমাদের কথা আর কেই বা মনে রাখে? তখনই কাকলি দেবী জ্যাজ সান্যালকে বলে, মনে রাখবো, আমি মনে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। আর সত্যি কথা বলতে গেলে আপনার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। আপনি প্রেগনেন্ট, আর তার মধ্যে আপনি এত বড় একটা ঝুঁকি নিচ্ছেন, সত্যি বলতে আমারও কিন্তু খুব চিন্তা হচ্ছে। জগদ্ধাত্রী বলে, আমি আমার বেবিকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি, আমি আপনাকেও রক্ষা করবার দায়িত্ব নিয়েছি। আমি কোনো দায়িত্বই পরিপূর্ণ না করে কোথাও যাব না, সমস্ত দায়িত্বই পালন করতে চাই। নিন, ঝটপট করেই শাড়িটা পরে ফেলুন। এরপর জগদ্ধাত্রী নিজে কাকলি দেবীর শাড়িটা পরে ফেলে, আর জগদ্ধাত্রীর শাড়িটা কাকলি দেবীকে দিয়ে দেয়, সাথে দিয়েছে ম্যাচিং ব্লাউজ। এর মধ্যেই বিপাশা চারিদিকটা খুব সুন্দর করে দেখে নিয়েছে, আর অন্যদিকেই চলে এসেছে দিব্যা সেন। দিব্যা সেনকে দেখার পর বিপাশা জিজ্ঞেস করে, আপনি? দিব্যা সেন বলে, ও, আমার নাম দিব্যা সেন। তখনই বিপাশা বলে, আপনি সেই বিখ্যাত সংবাদপত্রের মালকিন, তাই তো? বিপাশা তখন এই কথাটা বললে এরপরেই দিব্যা সেন বলে, একদম ঠিক ধরেছেন আপনি। বিপাশা বলে, কিছু মনে করবেন না, আপনি কি নিমন্ত্রিত? দিব্যা সেন বলে, ইয়েস, আমি নিমন্ত্রিত ছাড়া কোথাও যাই না। আপনাদের এই পুজোটা অনেক বছরের পুরনো, তাই না? আমি সেই জন্য ভাবলাম আপনাদের এই পুজোটাকে নিয়ে আমি কিছু লিখবো, সেই জন্যই এখানে আরও এসেছি বেশি করে। তখন বিপাশা দেবী বলে, তাহলে তো খুবই ভালো, সত্যি আপনি এসেছেন, আমার ভীষণই ভালো লাগছে। এরপর দিয়া এসে বলে, আসুন আপনাকে ভেতরে নিয়ে যাই। বিপাশা বলে, দিয়া তুমি ওনাকে চেনো? তখন দিয়া বলে, না মা, আমি ওনাকে চিনি না সেভাবে, কিন্তু তাতে কি হয়েছে, উনি যে এসেছে আমি তাতেই খুব খুশি। সবাই একে একে আসছে, তুমি যাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, বাকি যা কাজগুলো আছে সেরে ফেলো। এর মধ্যেই ভবেশবাবু এসে বলে, বৌমা সব কাজ হয়ে গেছে তো? তখন বিপাশা দেবী বলে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে বাবা, আপনি একদমই চিন্তা করবেন না, আর সেরকমভাবে কোনো কাজই বাকি নেই। এরপর ভাস্করবাবুর সাথে ধাক্কা লেগে যায় বিপাশার। বিপাশা বলে, দেখে একটু চলতে পারো না? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। ভাস্করবাবু বলে, আমি না হয় দেখে চলতে পারি না, আর তোমার তো ভগবান দুটো চোখ এখনো ভালো রেখেছে, তুমি তাহলে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকঠাকভাবে দেখে শুনে কাজগুলো করো, না হলে কি করে হবে বলো তো? এর মধ্যেই উৎসব ফোন করেছে দিব্যা সেনকে, আর বলে, আপনি পৌঁছে গেছেন? ওদিকে সব ঠিক আছে তো? দিব্যা সেন বলে, হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমি এখন পুজোর এদিকটাতেই বসে আছি। আরে আপনি একদম চিন্তা করবেন না উৎসব, আমি সমস্তটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। উৎসব তখন বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যেই সাধুদা ফোনে কথা বলতে থাকে, আর বলে, সবাইকে চেক করে তারপরেই ছাড়বে, কোনোভাবেই যেন চেক ছাড়া কেউ ভেতরে আসতে না পারে, কথাটা মাথায় রেখে দিও। এরপর স্বয়ম্ভু এসে বলে, স্যার জগদ্ধাত্রী কোথায়? ওকে তো দেখছি না। স্যার তখন বলে, জগদ্ধাত্রী ভেতরে আছে। স্বয়ম্ভু ভেতরে যেতে চাইলে সাধুদা বলে, না 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 না, ভেতরে অ্যালাউ নেই, তুমি বাইরে পোস্টিং দাও, এখন তুমি ভেতরে যেতে পারবে না। তখন স্বয়ম্ভু বলে, আমি একবার জগদ্ধাত্রীর সাথে দেখা করে আসি, কিন্তু সাধুদা কোনোভাবেই জগদ্ধাত্রীর সাথে এখনই দেখা করতে দেয় না, আর বলে, এখন দেখা করা যাবে না, তুমি যাও বাইরে গিয়ে ডিউটিটা করো।
স্বয়ম্ভু আমি তো বলছি জগদ্ধাত্রী আমাদেরও রেসপন্সিবিলিটি, তুমি শুধু শুধু চিন্তা করছো। স্বয়ম্ভু তখন বলে না স্যার, শুধু শুধু চিন্তা করছি না, কারণ আছে বলেই করছি। আসলে আমার খুব ভয় লাগছে, জগদ্ধাত্রী প্রেগনেন্ট, আপনি সে কথাটা জানেন তো? সাধুদা বলে সবই জানি, তুমি যাও বাইরে গিয়ে পাহারা দাও। এর মধ্যেই স্বয়ম্ভু ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে জগদ্ধাত্রী তুমি ঠিক আছো তো? জগদ্ধাত্রী বলে আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এরপর স্বয়ম্ভু বলে তুমি কোথায় রয়েছো? এরপর জগদ্ধাত্রী বলে আমি কাকলি ম্যাডামের ঘরে রয়েছি। কাকলি ম্যাডামের শাড়িটা আমি পরেছি, আমার শাড়িটা কাকলি ম্যাডাম পরেছে, দেখে বুঝতেই পারবে না কে কাকলি আর কে জ্যাস সান্যাল। স্বয়ম্ভু বলে এটাতে তো রিস্ক আছে, তুমি কেন করলে এটা? উফ জগদ্ধাত্রী তোমাকে আমি কি করে বোঝাই? জগদ্ধাত্রী বলে আমাকে কিছু বোঝাতে হবে না, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু টেনশন করছো, এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই দেবুদা কথা বলতে থাকে উৎসবের সাথে আর বলে কিরে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, তুই এত চিন্তা করছিস কেন বলতো? তখনই উৎসব বলে না চিন্তা করবো না, ওদিকে কি হচ্ছে না হচ্ছে টেনশন তো একটা থেকেই যায়। দিব্যা সেনের ওপর আমি আর সেভাবে ভরসা করে উঠতে পারছি না, আগের বার করেছিলাম কিন্তু উনি ডুবিয়ে ছেড়েছে। এরপর দেবুদা বলে দাঁড়া আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এরপর বাগচিকে ফোন করেছে আর বলে ওদিকের ব্যাপার স্যাপার কি, সব ঠিক আছে তো? বাগচিদা বলে হ্যাঁ এখনো পর্যন্ত সব ঠিকই আছে, কোনো গন্ডগোলের কিছু লাগলো না তো, যদি লাগতো তাহলে তো নিশ্চয়ই বলতাম। দেবুদা বলে আজকে ওই জ্যাস সান্যালকে শেষ করতেই হবে, যেভাবেই হোক না কেন। জ্যাস সান্যাল যেন কোনোভাবেই আর কালকের সূর্য ওটা দেখতে না পারে, বুঝতে পেরেছ? বাগচিদা বলে আপনার মাথায় না দেবুবাবু শয়তানি বুদ্ধিতে ভরা, আপনি যে কি করে এতটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন সেটা আপনাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। দেবু তখন বলে শোনো, কিছু কিছু কাজ করার জন্য না এরকম করতে হয়, কিছু করার থাকে না, আমাকে এখন দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজেরাও তো ধোয়া তুলসী পাতা না। বাগচিদা তখন বলে তা অবশ্য ঠিকই। এর মধ্যেই সাধুদা দুজনকে সন্দেহ হয়, দুজনকে দাঁড় করিয়ে দেয় আর তাদের সাথে যখনই কথা বলতে আসবে তখনই চলে এসেছে চিরঞ্জিত আর বলে স্যার স্যার উনি আপনার সাথে একবার কথা বলতে চায়। এরপর সাধুদার সাথে কথা হচ্ছে, সাধুদা তখন বলে না 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 এখন আপনাকে ভেতরে যেতে দেওয়া যাবে না, আসলে অদ্রিজা মানে ম্যাডামের পিএ ঢুকতে চায় ভেতরে, কিন্তু কোনোভাবেই সাধুদা ঢুকতে দেয় না আর বলে আপনি দিয়ে দিন, আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবো, কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এরপর সাধুদা কাকলি দেবীর ঘরে চলে যায় আর কথা বলতে থাকে গিয়ে। কাকলি দেবী বলে আপনারা একটু বেশি সিকিউরিটি দিচ্ছেন না? সাধুদা বলে আজকের দিনটা তো দিতেই হবে, যেখানে আজকে বলেছে আপনাকে মারার প্ল্যান হচ্ছে সেখানে আমরা তাড়াহুড়ো না করলে হয় বলুন তো? এর মধ্যে জগদ্ধাত্রী বলে সাধুদা আমি যদি খুব ভুল না হই আজকে আমিও টার্গেট আছি। আর এই কথাটা শোনার পর সাধুদা নিজে চমকে গেছে। স্বয়ম্ভু আবারও ফোন করে জিজ্ঞেস করে জগদ্ধাত্রী তুমি ঠিক আছো তো? জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপরে এই জগদ্ধাত্রীকে স্বয়ম্ভু বলে এখানে আর একজনকে দেখতে পেলাম, দিব্যা সেন, আর একজন হচ্ছে আমাদের বাগচিদা। ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না। জ্যাস শুনে ভয় পেয়ে যারা বলে চিন্তা করো না, প্ল্যান করা হয়ে গেছে, এবার চাল দেওয়ার পালা। তারপরেই ওরা দুজনের অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে তুমি ভাবতেও পারছো না।